প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের আধ খাওয়া মরা। গল্প পাঠে শ্যামল, অন্যান্য চরিত্রে পার্থ, ব্রততী, শুভম, দীপাঞ্জন, সৌম্যদীপ এবং শ্যামল। শুরু হচ্ছে আজকের গল্প আধ খাওয়া মরা। রূপনারায়ণ নদের বিরাট একটা চর। নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে। বাঁধের ধারে ধারে দুপাশেই বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা। প্রথমেই জেলেপাড়া, তার ডান দিকে বাগদিপাড়া। উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে। অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে। বাঁধের ওপর দিয়ে প্রায় মাইল খানেক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর। এই চরেই গাঁয়ের লোকেরা মরা পোড়ায়। আশেপাশের প্রায় 10খানা গাঁয়ের মধ্যে একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড়। পাড়া গাঁয়ের শ্মশান যে কত ভয়ঙ্কর তা না দেখলে বিশ্বাস করা যায় না। শ্মশানের চারদিকে ছড়িয়ে রয়েছে পোড়া কাঠ, হাত পোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মরার হাড়, ভাঙা হাঁড়ি আর ছড়া। যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ওই ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায়। তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে শেয়াল, কুকুর আর শকুনেরা মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায়। গাছের ঝাঁকড়া শিরীষ গাছটায় একদল শকুন থাকে। হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার। বাগদিপাড়ায় নগেন দলুই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। প্রায় 4 দিন কেটে গেল। সে আর বাড়ি ফিরে না দেখে সবাই চিন্তায় পড়ল। যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার। সেদিন সকালে জেলেপাড়ায় জোনা কয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি। হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগলো। কি মোটা মোটা গন্ধ! আর সেই সময় শকুনের ডানা ঝটপটানির শব্দ। সঙ্গে সঙ্গে তারা দেখল নগেন দলুইয়ের পচা গলা মৃতদেহটা চরে এসে আটকে আছে। শকুনেরা খানিকটা ছিঁড়ে খেয়েছে, চোখ দুটো শকুনিতে খুবলে নিয়ে নিয়েছে, শুধু চোখের গর্ত দুটো আছে। জেলেরা এই বিভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল। সকলে তখন সেখানে ছুটে এসে দেখল এত দুর্গন্ধ ছড়াচ্ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায়। তখন সবাই নাকে চাপা দিয়ে মরাটাকে পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতরে এনে মাটি চাপা দিয়ে চলে গেল। রাত্রিবেলায় মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শেয়াল, কুকুরে
খেয়ে ফেলল। নগেনদলুইয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল। তার 2 ছেলে, তাদের বিয়ে হয়ে গেছে। তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করলে। জেলেপাড়া বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল। এই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেল। তারপর থেকেই নানা রকমের অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো। কখনো বাগদিপাড়া থেকে, আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস, মুরগি, ছাগল চুরি যেতে লাগলো। একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে এসে দেখলো তাদের আম গাছটার নিচে যেন কে একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? কে? ও মা গো! সে তো ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিক দেখল, কিন্তু কাউকেই দেখা গেল না। তখন তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, ধুর, ওসব মায়ের মনের ভুল, বাদ দে তো। গাছের ছায়া দেখে মা ভয় পেয়েছে। রাত্রে বাঁধের ওপর আর শ্মশানে গ্রামের লোকেরা একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে বেশ ভয় পেয়ে গেল। রাত্রে শ্মশানে মরা নিয়ে আসাও বন্ধ করে দিল সবাই। জেলেরা সারা দিন রূপনারায়ণে মাছ ধরে। সন্ধ্যা হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগলো। এমনকি বাঁধের ওপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল। সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা। সেদিন রাখাল জেলের একটা বাছুর হারিয়ে গেল। সারাদিন খোঁজ করা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে। একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে। তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে, বাকিটা পড়ে আছে একটা গাছের তলায়। খবরটা শুনে রাখাল এসে দেখল ব্যাপারটা। কি করবে, তাই সে কিচ্ছু না বলে চলে এলো সেখান থেকে। কিন্তু মনে মনে সে বুঝল নগেনদলুই ভূত হয়ে এসব কাণ্ড করছে। জেলেপাড়ার ফকির আর ওই নিধিরাম একদিন দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা। ওরা চোর ভেবে জিজ্ঞাসা করল, কে ওখানে? কে রে? সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো। ওরা আশ্চর্য হয়ে দেখল লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। দেখতে দেখতে মূর্তিটা বিরাট বিরাট লম্বা হয়ে গেল। এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে গেল। ওরে বাপরে, গেলুম রে বলে ছুটে পালালো প্রাণপণে। সবার মুখে খবরটা জানাজানি হয়ে গেল। পাড়ার লোক ভয় পেয়ে সন্ধে 7টার পর নগেনদলুয়ের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল। ফকির জেলে নগেনের ছেলে দুটোকে দেখে বলল, বাপু, ব্যাপারটা খুব সুবিধের মনে হচ্ছে না। তোদের বাপ ভূত হয়েছে, তোরা ছেলে পুলে নিয়ে থাকিস, একটা কিছু ব্যবস্থা কর।
তা না হলে কোন দিন তোদের বিপদ হতে পারে। নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বললে, কি ব্যবস্থা করা যায় দেখি খুড়ো। মাও একদিন দেখেছিল, আমরা তো তার কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে কোনো উপায় নেই। নগেনের ছোট ছেলে বললে, আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড় ঢাকা একটা মূর্তি দেখেছিলাম, কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে আর কিছু বলিনি। নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবলে, তারপর গম্ভীরভাবে বললে, এখানে তো তেমন ভূতের ওঝাও নেই, তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে, সে নাকি ভূত ছাড়ায়। তোরা তার কাছে যা, সে কি বলে দেখ। এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল। নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বললে, বুঝলি ভাই, মহেশপুর এখান থেকে প্রায় 4 ক্রোশের ওপর, যেতে আসতে প্রায় 9-10 ক্রোশ। আজ তো আর যাওয়া সম্ভব নয়, দেখি কাল সকালই সাইকেল নিয়ে বেরিয়ে যাব, বিকেলে তাহলে ফিরে আসতে পারবো। ঠিক আছে দাদা, তোর যেটা ভালো মনে হয় কর তাহলে সেটাই। এইভাবে দুই ভাই যুক্তি করলে। সেদিন রাত্রেই ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে। রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। রাত প্রায় তখন 2-2:30 হবে। হঠাৎই হাঁস মুরগির ঘরে ছটফটানি আর ওই কোঁক কোঁক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের। নগেনের বউ ভাবলে বোধহয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে। উফ, কিসের আওয়াজ হলো? বোধহয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে। যাই, উঠে একবার দেখে আসি। এই লাঠিটা কোথায় গেল? এই কথা মনে করে সে একটা হেরিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। হেই হেই হেই! উঠোনে পা দিতেই সে দেখল খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে। তার লম্বা লম্বা লিকলিকে হাত দুটোতে 2টো মুরগি, আর সে মুরগি দুটো ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ও মা গো! এই দৃশ্য দেখে নগেনের বউ আ করে চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল। সেই শব্দ শুনে ছেলেরা বউরা সব ছুটে এলো হারিকেন নিয়ে। উঠোনের মাঝখানে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা এসব নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের। ছেলেরা জিজ্ঞেস করলে, কি 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 হলো মা? হ্যাঁ, তুমি তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে 2-1 কথায় ছেলেদের সব ব্যাপারটা বলে উঠোনের যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল। সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখল চারিদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে, কিন্তু ধারে কাছে তো কাউকেই দেখা গেল না। ছোট ছেলে বললে, হয়তো শেয়াল ঢুকে মুরগি খেয়েছে। রাতের অন্ধকারে শেয়ালের চোখ দুটো দপদপ করে জ্বলে, মা হয়তো তাই দেখেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। ছেলেদের কথা শুনে নগেনের বউ বললে, তোরা আমার কথা বিশ্বাস করলি না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি
খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে। তার সারা দেহ সাদা কাপড়ে ঢাকা, মুখটাও দেখা যাচ্ছে না, চোখ দুটো দপ দপ করে জ্বলছে। তার লিকলিকে লম্বা হাত দুটোই দুটো মুরগি, যে মুরগি দুটো ছিঁড়ে খাচ্ছে। এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যেই। এমন সময় বাড়ির পিছন দিক থেকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ। সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে। সেই শব্দ শুনে সবাই চমকে উঠল। তারা বুঝতে পারল এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিচ্ছু হতে পারে না। ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হওয়ার অপেক্ষায়। পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় 4 ক্রোশ দূরের মহেশপুর ওঝার বাড়িতে। কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ। নগেনের ছেলে একে একে সব কথা তাকে বললে। ওঝা সব কথা মন দিয়ে শুনে বললে, দেখো বাবু, আমার বয়স হয়েছে, তাছাড়া আজ 1 সপ্তাহর ওপরে আমি উঠতে পারছি না, হাঁটতেও পারছি না। একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসব। এখন বলো তো, তোমাদের ঘরে কতজন লোক আছে? নগেনের ছেলে বললে, সব শুদ্ধ 8 জন। ওঝা বললে, আমি তোমাকে 8টা মাদুলি দিচ্ছি, কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখতে হবে। আর ওই ছেলেদের গলায় বেঁধে দেবে। আর এই 4টে এই পেরেক দিচ্ছি, তোমাদের ভিটের 4 কোণে পুঁতে দিও। তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না। এই কথা বলে ওঝা 8টা মাদুলি আর 4টে বড় বড় পেরেক তার হাতে দিল। পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে বাড়ি ফিরে এলো। তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরেক পুঁতে দেওয়া হলো। সেদিন থেকে নগেন দলুয়ের বাড়ির ভিতরে ভূতের উপদ্রব কমে গেল বটে, কিন্তু গ্রামের উপদ্রব বেড়ে গেল। গাঁয়ের লোকের ঘর থেকে হাঁস মুরগি আর ছাগল প্রায় চুরি হতে লাগলো। অন্ধকারে সেই ছায়া মূর্তিকেও দেখল অনেক লোক। তাছাড়া কারোর বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম করে, আবার কারো বাড়িতে গরুর হাড়, মোষের হাড়, মানুষের হাড়ও পড়তে থাকে। আবার কারোর ঘরের চালে মরা পোড়ার কাঠ, বাঁশও পড়তে থাকে। সারা গাঁয়ের লোক তো ভয়ে কাঠ হয়ে গেল। সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকে, ভয়ে ভয়ে রাত কাটায়। সন্ধ্যের পর এত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য হয়ে গেল। সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মড়া নিয়ে শ্মশানে পোড়াতে এলো। লোকগুলো চিতা সাজিয়ে মড়াটাকে তার উপরে তুলে আগুন দিল। তারপর সব যাত্রীরা
একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগল। এদিকে সেই অবসরে পাশের বটগাছ থেকে লম্বা একটা হাত বাড়িয়ে নগেন মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপরে বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগল। তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখেই তো অবাক হয়ে গেল। শুধু চিতাটাই জ্বলছে, মরার পাত্তা নেই। লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকা বাঁধা ছিল। মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়। নৌকার ছাদের উপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল। অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল, কিন্তু শবদাহীরা পাছে ভয় পায় সেজন্য সে চুপচাপ দেখে যাচ্ছিল। সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো আর নৌকার আলো দেখে সেই দিকে ছুটে গেল, তখন ওই নৌকার মাঝি চেঁচিয়ে বললে, ভয় পেও না তোমরা, ওইখানে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। মাঝির কথা শুনে সব যাত্রীরা সেখানেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগল। নৌকার মাঝিটা ছিল একজন বেশ নামকরা ভূতের ওঝা। সে একটা পুঁটলি হাতে নিয়ে আর একটা হুঁকো নিয়ে নৌকা থেকে নেমে এলো শ্মশানে। লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কি সব মন্ত্র বলতে বলতে লোকগুলোর চারপাশে কি যেন সব ছড়িয়ে দিয়ে বসে হুঁকোয় দু চারটে টান দিয়ে বললে, কোনো ভয় নেই তোমাদের। ভূতের বাবারও সাধ্য নেই যে তোমাদের কাছে আসে। আমি গণ্ডি দিয়ে দিয়েছি, যতক্ষণ তোমরা এই গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সকাল হলে বাড়ি চলে যাবে। দিনের বেলা ভূত লোকের কাছে আসে না। একজন জিজ্ঞেস করল, মরাটা তাহলে গেল কোথায়? মাঝি বললে, আরে তাকে চিতা থেকে তুলে নিয়েছে। মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে তার দিকে চেয়ে রইল। কারোর মুখে আর কথা নেই। মাঝি বললে, হ্যাঁ, তাকে তুলে নিয়েছে। ওদের মধ্যে একজন যুবক বললে, আগুনের ভেতর থেকে তুলে নিল কি করে? মাঝি বলল, ওই দেখো গাছের ওপর থেকে হাত বাড়িয়ে। মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসল। তাই দেখে মাঝি বললে, বিশ্বাস হচ্ছে না বুঝি? দেখতে চাও? যুবক বললেন, বেশ দেখান, তাহলে বিশ্বাস করব। দেখো, আবার কিন্তু যেন অজ্ঞান হয়ে যাবে না তো? এখনো যখন হয়নি তখন আর হব না। বেশ, তাহলে এসো আমার সঙ্গে। এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছটার উপর দিকে ইশারা করে দেখিয়ে দিল। ওই দেখো। সকলে দেখল বটগাছের মগ ডালের ওপর বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর সে দৃশ্য! ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে সেই মাঝির কাছে সরে এসে বসল। মাঝি বললে, এবার বিশ্বাস হলো তো? যাক, তোমাদের কোনো ভয় নেই। ও গাছ থেকে নেমে আসতেও পারবে না, আর কোথাও যেতে পারবে না। আমি গাছটাকে গণ্ডি দিয়ে দিয়েছি। এই কথা বলে মাঝি হুঁকোটা সেখানে রেখে পুঁটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা এখানে চুপচাপ বসে থাকো। মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বললে,
আপনি আমাদের ফেলে রেখে এভাবে যাবেন না। সকাল হলে তারপর না হয় যাবেন। দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন না। মাঝি হেসে বললে, আরে ভয় নেই, ভয় নেই, আপনারা বসুন এখানে, আমি ওর পরিচয় নিয়ে আসছি। মাঝি চলে গেল বটগাছটার দিকে। লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল। স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে, তুই কে? আমি নগেন্দ্র লই। তোর বাড়ি কোথায়? বাঁধের ওপারে বাগদি পাড়ায়। তোর বাড়িতে কে কে আছে? আমার বউ, দুটো ছেলে, তাদের বউ, নাতি নাতনি। ঠিক আছে, তুই গাছেই বসে থাক, পালাবার চেষ্টা করলেই জ্বলে পুড়ে মরবি। আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি। মাঝি আবার ফিরে এলো। লোকগুলোকে বললে, সকাল হলে আপনারা গায়ে গিয়ে লোকজন ডেকে আনবেন। দেখতে দেখতে পূর্ব দিক ফর্সা হয়ে এলো। গাছে গাছে পাখি ডেকে উঠল। একটু পরে সকাল হলো। দুজন লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল। গ্রাম থেকে বহু লোক এলো দেখতে। নগেন দলুয়ের ছেলে দুটো এলো। সবাই এলো বট গাছের নিচে। গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা মড়া ঝুলছে, এইটা দেখা যাচ্ছে। মাঝি বলল, নগেন, মরাটাকে ফেলে দে নগেন। সঙ্গে সঙ্গে দমাস করে মড়াটা মাটিতে পড়ে গেল। সবাই দেখে তো অবাক। মড়াটার খানিকটা মাংস কে যেন খুবলে খেয়েছে। মাঝি বললে, শোনো, নগেনের ভূতই মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গিয়ে বসে বসে খেয়েছে। দিনের বেলা তো ওদের দেখা যায় না, তা না হলে আমি দেখিয়ে দিতাম। মাঝি এবার বিড়বিড় করে কি সমস্ত মন্ত্র বলে উঠতেই গাছের ওপর থেকে ক্ষণক্ষণে গলায় নগেন বলে উঠল, মাঝি বললে, তুই একেবারে এ দেশ থেকে চলে যাবি। না না, যাব না, আমি এখানে থাকবো। এখানে থাকবি কেন? এইখানে আমার বউ ছেলে রয়েছে, তাছাড়া বউটার জন্য আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি। ওকে আমি খাওয়াই ওটাকে শেষ করে দেবো। এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল, দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। মাঝি বললে, তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে কি লাভ? তুমি গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডি দাও, তাহলেই তোমার বাবা প্রেতজনি থেকে উদ্ধার পাবে। তখন গাঁয়ের একজন বয়স্ক লোক বললে, তাহলে এখন কি করবে? যদি আজ রাত্রেই কারো ঘাড় মোটকে দেয় বা গ্রামবাসীদের ক্ষতি করে? মাঝি বললে, তা পারবে না। আমি গাছের চারিদিকে গণ্ডি দিয়ে দিচ্ছি, ও গাছ থেকে কোথাও যেতে পারবে না। 7 দিন ওই গাছে ও বন্দী হয়ে থাকবে। তার মধ্যে পিণ্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে। নগেনের ছেলে বললে, আমি আজই রওনা হয়ে যাচ্ছি। মাঝি বললে, তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি? এবার কিন্তু কোনো উত্তর এলো না। গাছের উপর থেকে খনা গলায় চেঁচিয়ে উঠল নগেনের ভূতটা, ওরে বাবা রে, গেছি রে, জলে মরলো, জলে মরলো। মাঝি বললে, বল কি চিহ্ন রেখে যাবি? নগেনের ভূত বললে, বলছি 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 বলছি, দাঁড়াও তো। এই বলে একটু থেমে তারপর বললে, এই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়েছ। মাঝি তখন লোকগুলোকে বললে, আপনারা মরাটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন। তারপর গ্রামবাসীদের বললে আপনারা ফিরে যান। আজ থেকে গায়ে কোনো উপদ্রব করবে না নগেন। এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায়। সব যাত্রীরা আবার নূতন করে চিতা সাজিয়ে আধ খাওয়া মড়াটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে।
নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায়। সে যেদিন নগেনের নামে গয়ায় পিণ্ডি দিল সেই দিনই দুপুরেই মরমর করে ভয়ঙ্কর শব্দে বটগাছের একটা বড় ডাল ভেঙে পড়ল। অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য। সেদিন থেকে গাঁয়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না। আপনারা এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত আধ খাওয়া মরা। আপনার যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। শুনতে থাকুন টক থিয়েটার, প্রত্যেক শুক্রবার ঠিক রাত 9টায়, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।